জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নাসিম সহ যুবলীগ ছাত্রলীগের 7 জনের সর্বোচ্চ সাজা চেয়ে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে রাষ্ট্রপক্ষ। বুধবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ যুক্তিতর্ক উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এর আগে টানা 5 দিন এই মামলায় এই যুক্তিতর্ক চলে। এতে জুলাই আন্দোলন দমনে চায়না রাইফেল, পিস্তল, শটগান থেকে শুরু করে হেলিকপ্টার ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের উপর গুলি ছোড়ার বিবরণ দিয়েছে প্রসিকিউশন। পুলিশের দেয়া তথ্য অনুযায়ী জুলাই আন্দোলন ঘিরে মোট 3,05,311 রাউন্ড গুলি খরচ করা হয়েছিল। শুধু ঢাকায় খরচ হয়েছে 95,313 রাউন্ড। এবছরের 22 জানুয়ারি 7 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল 2। গত 2 আগস্ট এই মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ হয়। এই কেসটি প্রসিকিউশন পক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি যদি না হয়, তাহলে এইরকম দুর্বৃত্তপরায়ণ রাজনীতিবিদ ভবিষ্যতে আবার জন্ম নেবে। আমরা চাই বাংলাদেশে তাদের মতো এরকম দুষ্কৃতিপরায়ণ রাজনীতিবিদ আর ফিরে না আসে, এবং এরকম কোনো ব্যক্তিত্ব যাতে আর বাংলাদেশে কেউ রাজনীতি করতে সাহস না পায়। সেই কারণে তাদের বিরুদ্ধে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক আশরাফুল হক ডনের জামিন নাকচ করে দিয়েছে আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম শুনানি নিয়ে বুধবার এই আদেশ দেন। আদালতের রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকী ডনের জামিনের বিরোধিতা করে বক্তব্য দেন। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবীরা জামিনের পক্ষে যুক্তি তুলে ধরেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন না মঞ্জুরের আদেশ দেন। জামিন আবেদনে বলা হয়, ডনের বিরুদ্ধে এজাহার ও গ্রেপ্তারি ফরওয়ার্ডিংয়ে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। তিনি কথিত ঘটনার সাথে জড়িত ছিলেন না, তাই তাকে জামিন দেওয়া প্রয়োজন। এর আগে গত 9 আগস্ট রবিবার সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে যাওয়ার সময় ডনকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। সিলেট শহরের মিতালী রায়নগর আবাসিক এলাকায় স্ত্রী ও গৃহপরিচারিকা সহ এক প্রবীণ ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ওই আবাসিক এলাকার একটি বাসা থেকে শোরগোল পাওয়া যায়। এ সময় স্থানীয় থানায় খবর দিলে ব্যবসায়ী আব্দুস সাত্তার, তার স্ত্রী সুরাইয়া বেগম এবং বাসার গৃহপরিচারিকার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এটি কোনো পরিকল্পিত হত্যাকাণ্ড কিনা তা খতিয়ে দেখছেন পুলিশ কর্মকর্তারা। ব্যবসায়ী সাত্তারের 4 সন্তানের মধ্যে 2 জন যুক্তরাজ্যে এবং অপর 2 জন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করেন। নিহত গৃহপরিচারিকার নাম পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। 3টা লাশ এখানে দেখতে পাই আমরা, সেটা শুনে যে তার সাথে সাথে আসি এবং এসে আমরা যেটা দেখি যে এই 3টা লাশ পড়ে আছে এবং এদেরকে কোনো যে ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে আঘাত করা হয়েছে, গলায় এবং সারা শরীরে আঘাত আছে। তারা যে রক্তাক্ত অবস্থায় তারা যে পড়ে আছে, এটা আমরা দেখলাম। এবং এই প্রেক্ষিতে আমাদের যে এই প্রক্রিয়ার অংশ হিসেবে যারা পিবিআই এবং সিআইডি তারা এখানে যারা ক্রাইম সিন নিয়ে কাজ করে তারা চলে আসছে। আমাদের একটা স্পেশাল টিম এখানে করে দেওয়া আছে, তারা কাজ করছে। এবং এই মামলার যেটা মামলার সময়টা যেটা মনে হয়েছে সকালে, কারণ আমরা এই 4 তলায় যে ভাড়াটিয়া আছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলেছে যে তারা সকালে 9টার পরে তারা তো এই চিৎকার শুনেছে। সেই ক্ষেত্রে ঘটনাটি সকালের দিকের। এবং ঘটনার মোটিভ যদি আমরা যে প্রাইমারি যদি ধারণা করি যে আমরা দেখলাম যে আরও যে কক্ষগুলি আছে এখানে আলমারি এবং এই ওয়ার্ড্রোব যেখানে আছে, এই আলমারি এবং ওয়ার্ড্রোবতে যে খোলা, মনে হচ্ছে যে এখান থেকে মূল্যবান সামগ্রী এখান থেকে সরানো হয়েছে। খুলনার রূপসায় একটি ইটভাটার ভেতরে ঢুকে ওই ভাটা মালিককে হত্যা করেছে দুর্বৃত্তরা। রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক মীর জানান, মঙ্গলবার রাত 1টার দিকে কয়েকজন দুর্বৃত্ত রূপসা ব্রিক্সে ঢুকে ভাটা মালিক ফখরুল শেখকে গুলি করে। পরে তাকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এরই মধ্যে নিহতের বড় ভাই ফরহাদ বাদী হয়ে থানায় মামলা করেছেন।
রাজধানী পল্লবীতে বিএনপি নেতা আলমগীর হোসেনকে গুলি করে হত্যার চেষ্টার ঘটনায় কথিত মাদক কারবারি ল্যাংড়া রুবেল সহ 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবি প্রধান বলেন, মাদক ব্যবসার 15 লাখ টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে আলমগীরকে হত্যার পরিকল্পনা করা হয়। এই ঘটনায় রুবেলের শুটার দল গুলি চালায় বলে দাবি ডিবির। বিস্তারিত মহিম মিজানের রিপোর্টে। 7 আগস্ট পল্লবীর একটি সড়কে হঠাৎ গুলির শব্দ। টার্গেট ছিলেন বিএনপি নেতা আলমগীর হোসেন। হামলাকারীদের গুলিতে গুরুতর আহত হন তিনি। এ সময় গুলিবিদ্ধ হন এক পথচারীও। হামলার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্তে নামে ডিবি। এতে বেরিয়ে আসে হামলার নেপথ্যে মাদক ব্যবসার অর্থ ভাগাভাগি নিয়ে বিরোধের বিষয়টি। বুধবার সংবাদ সম্মেলনে ডিবি জানায়, মাদক বিক্রির প্রায় 15 লাখ টাকা নিয়ে আলমগীরের সঙ্গে ল্যাংড়া রুবেলের বিরোধ তৈরি হয়। এর জেরেই আলমগীরকে হত্যার পরিকল্পনা করা হয়। আলমগীরের সঙ্গে যেটা জেনেছি 15 লক্ষ টাকার ভাগাভাগি। আলমগীর একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী, তার নামেও ঢাকা শহরে অনেকগুলো মামলা আছে। তো 15 লক্ষ টাকার এই মাদক সংক্রান্ত ক্রয় বিক্রয়ের একটা হিসাব নিয়ে তাদের ভিতর দ্বন্দ্ব ছিল। এই ঘটনায় মাদক কারবারি রুবেল সহ 5 জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে হামলার সঙ্গে জড়িত আরও 2 জনের তথ্য পাওয়ার কথা জানিয়েছে ডিবি। ডিবির দাবি, ল্যাংড়া রুবেল দীর্ঘদিন ধরে রাজধানীর মাদক কারবারের সঙ্গে জড়িত। অবৈধ এই কারবার করেই রাজধানীতে বাড়ি গাড়ি সহ বিপুল সম্পদ গড়ে তোলার তথ্য পেয়েছে তদন্ত কর্মকর্তারা। সে অত্যন্ত সুচতুর একজন ব্যক্তি। দুটো গাড়ি আমরা উদ্ধার করেছি, দুটো গাড়ি তার অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হতো। সে হেমায়তপুরে যে বাড়িতে থাকতো, সে বাড়িতেও নিয়মিত গাড়িগুলো যেত। অথচ আমরা গাড়ি নাম্বার প্লেট দিয়ে সার্চ দিয়ে বিআরটিতে দেখলাম যে গাড়িগুলো অন্য নামে রেজিস্ট্রেশন। যে 2 জন ব্যক্তির নামে দুটো গাড়ি রেজিস্ট্রেশনকৃত, আমরা তাদেরকে জিজ্ঞাসা করছি, তারা স্বীকার করেছে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে যে এই দুটো গাড়ি রুবেল কিনে দিছে। তাছাড়া রুবেলের যে আমরা হেমায়তপুরে যে বাড়িতে গেছি, আমি ভাষায় যদি বলতে হয় তো বলবো যে মোটামুটি একটা প্রাসাদের মতো অট্টালিকা সে বানাইছে। পল্লবীর এই ঘটনায় সরাসরি অংশ নেয় আরও 2 জনকে গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানায় ডিবি প্রধান। মহিম মিজান, 71, ঢাকা। চট্টগ্রামে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে এবার চাঁদাবাজি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সকালে হাটহাজারী থানার একটি চাঁদাবাজি মামলায় তাকে চট্টগ্রাম 3য় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তার 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। বিচারক লোকমান হাকিম 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। ডেভিড ইমনকে এর আগে ফটিকছড়ির হত্যা ও চাঁদাবাজির 2টি মামলায় 10 দিনের রিমান্ডে দিয়েছিল আদালত। চাকরির কথা বলে তরুণীদের ডেকে আনা হতো, এরপর আটকে রেখে আপত্তিকর ভিডিও করা হতো, বাধ্য করত বিভিন্ন অবৈধ অ্যাপে লাইভ করতে। নোয়াখালীতে এমন অভিযোগে এক চক্রের 5 জনকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে এক তরুণী ও 3 শিশুকন্যাকে। এ মামলায় 3 জনের 7 দিন করে রিমান্ড চেয়েছে পুলিশ। মিজানুর রহমানের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। নোয়াখালীর চৌমোহনীর এই আবাসিক ভবনে ফ্ল্যাট ভাড়া নিয়ে পার্লারের নামে অসামাজিক কাজ করছিল একটি চক্র। তরুণীদের চাকরি দেওয়ার কথা বলে ডেকে এনে আটকে রেখে বানানো হতো আপত্তিকর ভিডিও। গত 7ই আগস্ট সবার আড়ালে ভুক্তভোগী এক তরুণী 999-এ কল দিয়ে পুলিশকে জানায়। পুলিশ ওই বাসায় অভিযান চালিয়ে চক্রের সদস্য, স্বামী, স্ত্রী, ছেলে সহ 5 জনকে গ্রেপ্তার করে। জব্দ করা হয় ক্যামেরা, 6টি মোবাইল ফোন, চাবুক, চাকু, কেচি ও নগদ 1,98,000 টাকা। এলাকাবাসী জানায়, বাড়ির মালিককে এ বিষয়ে বারবার বলার পরেও তিনি কারো কথায় গুরুত্ব দেননি। আমি অনেক আগেই বাড়ি এলাকা সতর্ক করেছি, কিন্তু বাড়ি এলাকা কোনো পদক্ষেপ নেয়নি। রাত্রে 12টা, 1টা, 2টা, 3টা ওনাদের লোক থাকতো ঠিকই, কিন্তু ওরা বাইকের জন্য তালা মেরে রাখতো, আমাদেরকে ঢুকতে দিত না। মানে বাড়িওয়ালারাও যেন এর পদক্ষেপ নেয়, যারা খোঁজখবর নেয়, যাতে এর জন্য একটা সুবিচার হয়। আমরা এই অসামাজিক কাজ জন্য এলাকাতে যুবকদের আশা প্রতিবাদ করতেছি। এ বিষয়ে বাড়ির মালিক ডাক্তার শাহাবুদ্দিন জানান, বাসায় অসামাজিক কার্যকলাপের বিষয়ে তিনি জানতেন না। আর প্রশাসন যে ব্যবস্থা নিয়েছে, সে দোষী সাব্যস্ত হইলে তার যেভাবে যে বিচার হওয়ার কথা সেই বিচার হোক, এতে আমার কোনো বলার কিছু নেই। আর আমি বাসা ভাড়া দেওয়ার ব্যাপারে ভবিষ্যতে আরও সতর্ক থাকব।
নোয়াখালীর পুলিশ সুপার এম নাসির উদ্দিন জানান, উদ্ধার হওয়া এক তরুণী 6 জনের নামে বেগমগঞ্জ থানায় মামলা করেছেন। এবং এ বিষয়ে পর্নোগ্রাফি আইন এবং মানব পাচার আইনে মামলা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো হবে। এ ঘটনায় উদ্ধার 4 তরুণীর মেডিকেল পরীক্ষা করা হয়েছে। এরই মধ্যে তারা 3 জন জবানবন্দি দিয়েছে। এছাড়া 3 জনের বয়স 18-র নিচে হয় আদালত এক শিশুকে অভিভাবকের কাছে হস্তান্তর ও 2 শিশুকে সেফ হেফাজতে পাঠিয়েছে। পিন্টু হাজং, ৭১। আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এ নিয়ে গুজব রটালে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। জানান, ভারতের সাথে সম্পর্কের যে কোনো জটিলতা নিরসনে আন্তরিকভাবে কাজ করছে সরকার। অন্যদিকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভীর অভিযোগ, ফ্যাসিস্টদের খুশি করতে একটি রাজনৈতিক দল ৭১কে মুছে ফেলতে চাইছে। সকালে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। বেশ কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া ও দলটির রাজনৈতিকভাবে ফিরে আসা নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এ নিয়ে বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। জানান, আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি গুজব। আশ্বাস দেন গুজব রটানোকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার। আওয়ামী লীগের উপরে নাকি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার একটা গুজব ছড়িয়ে পড়েছে। এই ধরনের কোনো গুজব এখন পর্যন্ত সরকারের কানে আসেনি। আর কোনো প্রশ্ন? সেই বিষয়ে কোনো ব্যবস্থা নেবেন যারা এগুলো ছড়াচ্ছে? যে গুজব কানে আসে নাই সে বিষয়কে আমরা এখন পর্যন্ত কগনিজেন্সে নিতে চাচ্ছি না। বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে ইতিবাচক অবস্থানের কথাও জানান মন্ত্রী। বলেন, দুই দেশের মধ্যে যে কোনো সমস্যাই আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। ভারতের রাষ্ট্রদূত নিজেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে বেরিয়ে বলেছেন, দুই দেশের এমন কোনো সমস্যা নাই যা সমাধান করা যাবে না। এ কথা বলেই তিনি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছেন। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি ইতিবাচক ফলাফলের জন্য। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বেকার যুবকদের কর্মসংস্থান নিশ্চিতে কাজ করছে সরকার। যুব বা যুব নারী উদ্যোক্তা যারা রয়েছে তারা যাতে সহজে লোন পেতে পারে সে বিষয় নিয়ে আমাদের কার্যক্রম ইতিমধ্যে শুরু করেছি। এর আগে সকালে আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে শ্রদ্ধা জানাতে গিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী পতিত আওয়ামী লীগ সহ বর্তমান বিরোধী দল জামায়াত ইসলামীকে নিয়ে সমালোচনা করেন। ৭১কে ছোট করার জন্য, ৭১কে ইতিহাস থেকে মুছে দেওয়ার জন্য বর্তমানে কোনো রাজনৈতিক দল প্রচেষ্টা চালাচ্ছে এবং এই ৭১ স্বাধীনতা মুক্তিযুদ্ধের সাথে তাকে মুছে ফেলার একটা খুব গভীর চক্রান্তের প্রচেষ্টা চলছে। তার অভিযোগ, জিয়া পরিবারকে ধ্বংস করতে ফ্যাসিস্ট শেখ হাসিনার সকল অপচেষ্টা চালিয়েছে। শেখ হাসিনা এমন কোনো কাজ করেননি, কারণ মুক্তিযুদ্ধে তার পরিবারের অবদান নাই, না তার পিতার, তার না নিজে। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে এবার সুখবর দিলেন জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সন্ধ্যার পর থেকে পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছেন তিনি। দুপুরে সচিবালয়ে প্রতিমন্ত্রী একথা বলেন। এ সময় তিনি বিদ্যুৎ ও গ্যাস সংকটে জনগণের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেন। প্রাকৃতিক দুর্যোগের কারণে এলএনজি খালাস ব্যাহত হওয়ায় এই সাময়িক স্থবিরতা দেখা দিয়েছে বলেও জানান অনিন্দ্য ইসলাম। বলেন, বিগত সরকারের ভুল নীতির কারণে জ্বালানি সংকট চরম আকার ধারণ করেছে। জনগণের কাছে দুঃখ প্রকাশ করছি। গ্যাস যদি আপনি পর্যাপ্ত সাপ্লাই না করতে পারেন তাহলে বিদ্যুতের সংকট হবে, পাওয়ার প্ল্যান্টটা না দিতে পারেন। তারপর আমরা একটা কৌশল নিয়েছি, আমরা সেই কৌশলটা গতকাল সন্ধ্যা থেকে নিয়েছি। আমরা আশা করছি আজকে সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলে উন্নতি হবে। বাংলাদেশকে এগিয়ে নিতে হলে গণভোটের রায় বাস্তবায়নের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি হামিদুর রহমান আজাদ। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে দলটির যুব র্যালিতে অংশ নিয়ে তিনি আরো বলেন, এদেশের যুবকরা দেশপ্রেমিক, তারা ইতিহাস রচনা করতে জানে। যুব সমাজকে কাজে লাগাতে রাষ্ট্রকেই দায়িত্ব নিতে হবে। এ সময় আজাদ অভিযোগ করেন, রাষ্ট্র বক্তৃতামালা আর চাপাবাজিতে ব্যস্ত, দলীয় নেতারা দাঙ্গা, চাঁদাবাজি ও লুটপাটে ব্যস্ত। যুব সমাজ নিয়ে কাজ করার সময় ও সুযোগ তাদের নেই। নতুন বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা বর্তমান সরকার ম্লান করে দিচ্ছে। এই অবস্থায় বাংলাদেশকে এগিয়ে নিতে গণভোটের রায় বাস্তবায়নের বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি।
জুলাই সনদের যে গণরায় বাস্তবায়নের দাবি জানাচ্ছি, সেটা যদি না হয় রাজপথে আপনাদের ভবিষ্যৎ রচনার এই জুলাই সনদ বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ। আসুন, সেই জন্য সরকারকে বাধ্য করতে হবে আন্দোলন এবং সংগ্রামের মাধ্যমে। জাতির ভবিষ্যৎ রচনার জন্য যুব র্যালি থেকে আজকে নতুন করে আমরা শপথ নেব। মির্জা ফখরুলের রাষ্ট্রপতি হওয়ার আলোচনায় আনন্দ উচ্ছ্বাসে ভাসছে তার নিজের জেলা ঠাকুরগাঁও। শহর থেকে গ্রাম, চায়ের আড্ডা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম, সব জায়গায় এখন আলোচনার কেন্দ্রে মির্জা ফখরুল। তানভীর হাসানের তথ্য ও ছবিতে প্রতিবেদন। ঠাকুরগাঁওয়ের কালীবাড়ি এলাকায় বেড়ে ওঠা মির্জা ফখরুল ইসলাম আলমগীর 1986 সালে আসেন রাজনীতিতে। 2 বছর পর 1988 সালে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান হলে শুরু হয় নেতৃত্বের নতুন অধ্যায়। সেই চেয়ারম্যান থেকে বিএনপির মহাসচিব, দলের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি বর্তমানে দায়িত্বে আছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের। এবার রাষ্ট্রপতি পদে তার নাম আলোচনায় আসতেই তিনি হয়ে উঠেছেন উচ্ছ্বাসের কেন্দ্রবিন্দু। সাম্প্রদায়িক যে আমাদের সমস্যাটা, আমরা আসলে মির্জা ফখরুলের মাধ্যমে কখনো আমরা এই সমস্যাটা ফেস করি নাই। ছোটবেলা থেকে ওনাকে আমরা চিনি, আসলে উনি লোক হিসেবে অনেক ভালো, শিক্ষক হিসেবে অনেক ভালো ছিলেন এবং আমাদের গার্ডিয়ান। ঠাকুরগাঁওবাসী মনে করেন দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা ও ত্যাগের কারণে মির্জা ফখরুল তাদের গর্ব। বাসিন্দারা আরও জানান, তিনি রাষ্ট্রপতি হলে তার অভিজ্ঞতা ও প্রজ্ঞায় সমৃদ্ধ হবে দেশ। বাংলাদেশের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন, দেশের জন্য তার অনেক অবদান রয়েছে। ফখরুল রাষ্ট্রপতির আসনে আসীন হওয়া ঠাকুরগাঁও জেলার জন্য একটা ঐতিহাসিক প্রাপ্তি, আমরা সৌভাগ্যবান। সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, মির্জা ফখরুল পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে দেশে ও বিদেশে পরিচিত। তিনি রাষ্ট্রপতি হলে এই পদের ভাবমূর্তি বাড়বে। স্যার একজন আলোকিত মানুষ, স্বচ্ছ রাজনীতিবিদ, শিক্ষক সমাজ, আমরা খুবই আনন্দিত। তিনি একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে ইতিমধ্যেই তার কর্মের মাধ্যমে প্রতিষ্ঠা পেয়েছেন। 5 মাস 6 মাসে যে কাজটি উনি করেছেন, আর কারো পক্ষে এটি সম্ভব ছিল বলে মনে করি না, বিশ্বাস করি না। ঠাকুরগাঁওয়ের মাটি থেকে বঙ্গভবনের সম্ভাব্য যাত্রা, এখন সিদ্ধান্তের অপেক্ষায় পুরো ঠাকুরগাঁওবাসী। বনশ্রী হালদার, 71। একসময় শ্রীবর্দী শহরের জলাবদ্ধতা নিরসনে প্রধান ভরসা ছিল জিয়া খাল, কিন্তু দখল, ভরাট ও অব্যবস্থাপনায় প্রায় বন্ধ এই জলপথ। বর্তমানে সামান্য বৃষ্টিতেই ডুবে যাচ্ছে সড়ক, ব্যবসা প্রতিষ্ঠান এবং বসতবাড়ি। এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের চোখের সামনেই হয়েছে দখল। তারিকুল ইসলামের তথ্য ছবিতে প্রতিবেদন। শ্রীবর্দীর আদিনাম শম্ভুগঞ্জের জলাবদ্ধতা দূর করতে নিজের হাতে মাটি কেটে খাল খনন করেছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরবর্তীতে খালটি জিয়া খাল নামে শহরের বুক চিরে প্রবাহিত হতো। কিন্তু বছরের পর বছর দখল, ভরাট ও অব্যবস্থাপনায় খালটি এখন প্রায় মৃত। অভিযোগ আছে, খালের বিভিন্ন অংশে বাড়ি ও মার্কেট তৈরি করা হয়েছে প্রশাসনের চোখের সামনেই। কতিপয় ব্যক্তিরা এই দোকানপাট করে এবং বাসাবাড়ি করে মাটি ভরাট করে বন্ধ করে দেয়। বাজারে যে কিছু পানি যায়, যে নামি যায়, খালটা দিয়ে নামি যে গাঙ্গের ভিতরে নামবো, সেটাও আসতে পারে না। সচেতন নাগরিকদের প্রত্যাশা, দ্রুত রেকর্ড যাচাই করে দখলমুক্ত হোক খালটি। ভূমিদস্যুরা এই খালটাকে দখল করেছে, শুনেছি তৎকালীন সময়ে বা ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময়ে তারা সরকারিভাবে অনেকে লিজ নিছে, কি জানি ডিসিআর না কি বলে সেটা কেটে নিয়েছে। আমাদের জিয়া খাল পুনরুদ্ধার করে শ্রীবর্দীর জলাবদ্ধতা দূর করে শ্রীবর্দীর পৌরসভার মানুষদের একটা প্রশান্তির ব্যবস্থা করার প্রয়োজন। এদিকে জিয়া খাল খননে বাড়ছে জনমত। তারা বলছেন, জিয়া খাল শুধু একটি জলাধার নয়, এটি ইতিহাসের অংশ। এই খালটা পুনরায় এই ভূমিদস্যুদের হাত থেকে উদ্ধার করে খালটা খনন করা হয় এবং ব্রিজের মুখগুলো খুলে দেওয়া হয়। তবে আরএসএ ব্যক্তি মালিকানা চলে আসা সহ অভিযুক্ত দখলদাররা কেউ কেউ তাদের বৈধ জমি বলে দাবি করছেন, বাকিরা বক্তব্য দিতে রাজি হয়নি। শেষটা দেখা হয় না, শেষটার আগে, কারণ মালিক কিনছে 67 সালে, সেটেলমেন্টের আগে কিনছে, সেটেলমেন্ট হয়ে গেল তোমার 78-79-তে। সরকারি রেকর্ডে খাল বা জলাধার হিসেবে শ্রেণীভুক্ত কোনো জলপথ অবৈধভাবে দখল বা ভরাটের সুযোগ নেই। দ্রুত সময়ের মধ্যে পুনঃখননের ব্যবস্থা নেওয়া হবে বলে জানান শ্রীবর্দী পৌরসভার প্রশাসক।
আমাদের যে সহকারী কমিশনার ভূমি মহোদয় উনি কয়েকবার গিয়েছেন। আমরা এই খালের ব্যাপারে যে সরকারি যে কাগজপত্র সেগুলো দেখে আমরা এই খাল খননের পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য কাজ করছি। দখল আর ভরাটে মৃতপ্রায় জিয়া খাল উদ্ধার এখন শুধু খাল রক্ষার প্রশ্ন নয়, এটি জনস্বার্থ, পরিবেশ এবং ইতিহাস রক্ষার সঙ্গেও জড়িত। আল ইমরান, ৭১। নাটোরের বাগাতিপাড়া ও লালপুরে ইউএনও দপ্তরে বিক্ষোভ এবং ভাঙচুরের অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় 4 সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগও রয়েছে। বুধবার দুপুরে জেলার বাগাতিপাড়া ও লালপুরে ফ্যামিলি কার্ড শুমারিতে লোকবল নিয়োগে অনিয়মের অভিযোগে আনে ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তারা লালপুরের ইউএনও অফিসে হামলা করে। এলাকার লোকজন জানান, এ ঘটনার ভিডিও ধারণ করায় তারা 4 সাংবাদিককে লাঞ্ছিত করে এবং মোবাইল ফোন কেড়ে নিয়ে ফুটেজ মুছে দেয়। চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।